বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনাটি দেখেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ। সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। টিকে থাকতে ক্ষমতাসীনরাই গুম খুনের পথ বেছে নিয়েছে বললেন বেগম খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি অভিযোগ প্রমাণের তথ্য পাওয়ার দাবি। রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এবং কঠোর অভিবাসন নীতিমালায় ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর প্রবণতা। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী আটক মাইক্রোবাসের চালক। বৃহস্পতিবার সাংবাদিকদের কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। পুলিশ জানায়, হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখলেও চালক জানে আলম হত্যার সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত করা হবে। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে 3 জন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়। এরপর নগরীর আরও বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটি সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা পুলিশের নজরে আসে। ঘটনার পর থেকে তাই গাড়িটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। আটক করা হয় মাইক্রোবাসের চালক জানে আলমকে। যে ঘটনার পরপর যে মোটরসাইকেল আরোহী 3 জন পালিয়ে যাওয়ার পিছনে একটি মাইক্রোবাস সন্দেহজনকভাবে এবং বেশ দ্রুত গতিতে সেই ঘটনাস্থল ত্যাগ করেছিল। সেই মাইক্রোবাসটি আমরা গতকালকে আমরা উদ্ধার করতে পেরেছি। মাইক্রোবাসের চালক সহ তাকে আমরা আটক করেছি। ঘটনার সাথে দেখেছে, তারপরে সে দ্রুত গতিতে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জিজ্ঞাসাবাদ করবো তাকে। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি যে এখানে তাকে গ্রেফতার করার পর্যাপ্ত কারণ আছে, তাহলে আমরা গ্রেফতার করবো তাকে। এদিকে বুধবার আটককৃত সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি আগামী রোববার ধার্য করা হয়েছে। পুলিশ সুপার বাবুল আক্তারের সঙ্গে দেখা করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের বাসায় যান আইজিপি। এ সময় তিনি পুলিশ সুপার বাবুল আক্তার ও তার 2 সন্তানের খোঁজখবর নেন। তিনি বলেন, বিভিন্ন সময় আক্রমণ করা হলেও পুলিশের মনোবল ভাঙতে পারেনি সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজতে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি। রোববার ভোরে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ধারালো অস্ত্রের আঘাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ব্যাকপ্যাক ধরা ছিল, হয় না তাহলে এই ছবি নিয়ে নেই। অতীতে সকল ক্রাইসিস সময় কিন্তু পুলিশের মনোবল আমরা অটুট রেখেছি। আমরা দেখেন 2013-তে প্রায় আমাদের 15 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আমরা মনোবল ভাঙিনি। আমরা শক্তিতে রূপান্তর করে আমরা অসভ্য শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তারাও তদন্ত করতেছে। ঢাকা থেকে পুলিশ হেডকোয়ার্টার, ডিবি সকলে মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি। মূল দায়িত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। আবারও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত হয়েছে। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে মারা গেছে একজন। এছাড়া রাজধানীর রামপুরা ও তুরাগে কথিত বন্দুকযুদ্ধে আরও 2 জন মারা গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কমলগঞ্জ গ্রামে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে বোমা ও গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে র্যাব জানিয়েছে, বুধবার মধ্যরাতে রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় গুলিতে কামাল নামে একজন নিহত হয়। উদ্ধার করা হয় 9 রাউন্ড গুলি ও 2টি অস্ত্র। নিহত ব্যক্তির নামে রামপুরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতরাতে তুরাগ এলাকায় র্যাবের চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে অজ্ঞান পার্টির নেতা ছিল বলে জানিয়েছে র্যাব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীনরা গুম খুনের পথ বেছে নিয়েছে। সরকার বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, হামলা মামলা সাজা দিয়ে বিএনপি নেতাদের জেলে ঢুকিয়ে একদলীয় নির্বাচন করা সম্ভব হবে না। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাইকো দুর্নীতির সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করে বেগম জিয়া বলেন, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে এ মামলা চলতে পারে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম জিয়া। এতে নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসিনার কোনো জনসমর্থন নাই। হাসিনা জোর করে, খুন করে, মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়। তারা মনে করছে যে আমাদেরকে মামলা দিয়ে, আমাদেরকে সাজা দিয়ে জেলে পুরে তারা নির্বাচন করবে। সেই নির্বাচন এই দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না। বেগম জিয়া দাবি করেন, নাইকো দুর্নীতি মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়ানো হয়েছে। এই নাইকো মামলায় হাসিনা উঠে গেছে, আর এখানে আমাকে নিয়ে তারা টানাটানি করছে। কিন্তু এখানে আমরা কোনো কিছু করিনি, যা কিছু করেছে সব হাসিনা করেছে। তাই নাইকো মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে। হাসিনা ছাড়া নাইকো মামলা চলতে পারে না। আজকে যদি সত্যিকারে চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করে, আমি বলতে পারি যে এখানে বিদেশিরা নিয়ে আসুক, হাসিনার সাজা হবেই হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতাসীনদের উদ্যোগী হতে আবারও আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দেশে গণতন্ত্র ফিরিয়ে আন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সম্প্রতি হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এগুলি করছে। সরকার দিনরাত এদেরকে দমন করার জন্য কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা তাদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার আইনের আওতায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুই একটা আপনার খুন করে বাংলার মানুষকে আপনার ভয় ধরাইতে পারবেন না। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী বিভিন্ন তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এছাড়া তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর সময় মুখস্থ করে দুটি চক্রের কাছে ফাঁস করে বিজি প্রেসের এক কর্মচারী। ওই দুটি চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে বিজি প্রেসের ওই কর্মচারী এখনও ধরাছোঁয়ার বাইরে। ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেহেদী সাফাদির সঙ্গে বৈঠকের ঘটনা ফাঁস হওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী এখন পুলিশের ৩য় দফা রিমান্ডে। ডিবি পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে মোসাদের সঙ্গে বৈঠকে অনেক তথ্য দিয়েছেন আসলাম চৌধুরী। তিনি অনেক কিছুই স্বীকার করেছেন। তিনি বলেছেন ওখানে কার কার সাথে বৈঠক হয়েছে, তার কারা কারা জড়িত ছিল, কারা কারা অর্থাৎ বেনিফিশিয়ারি গ্রুপের কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি গিয়েছেন এবং কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, তারপরে কি পরিকল্পনা ছিল, অনেক কিছুই উনি বলেছেন, যাতে তার বিরুদ্ধে যে আনীত অভিযোগ সেটি আসলে আমাদের এ পর্যন্ত তদন্তে সেই অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুটি চক্রের মোট 9 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রের সঙ্গে বিজি প্রেসের এক কর্মচারীও জড়িত, যাকে আটকের চেষ্টা করছে বলেও জানায় ডিএমপি। বিজি প্রেসের জনৈক অসাধু কর্মচারী যে প্রশ্নপত্র যখন ছাপা হয় তখন সে এই প্রশ্নপত্র মুখস্থ করে সে জুয়েল নামে একজনের কাছে একজনকে লিখে দেয়।
জুয়েল আবার সাত্তারের কাছে দেয়, সাত্তার হৃদয়ের কাছে দেয়, হৃদয় দেয় আহমেদ নিলয়ের কাছে, আহমেদ নিলয় এটি বিপণন করে টাকার বিনিময়ে তার ফেসবুকের আইডির মাধ্যমে। এই দুটো চক্রই প্রতারণার চক্র। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রশ্নের মিল থাকে। আর বিজি প্রেসের সেই অসাধু কর্মচারী সে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশি একটি কোম্পানির ইমেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরো থাকছে। ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার। ইউরো চ্যাম্পিয়নশিপ ঘিরে ব্যবসা বাণিজ্য ভালো হবার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। আলেম ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তৃতীয় রমজানে গণভবনে প্রধানমন্ত্রী তাদের সাথে ইফতার করেন। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম সহ আলেমদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে ইফতার পূর্ব এক দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবার প্রবাসের সংবাদ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ থেকে যারা ভাগ্য বদলানোর আশায় ব্রিটেনে এসেছেন তাদের অনেকেই কঠোর অভিবাসন নীতিমালার কারণে এখন স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বহিষ্কারের চাইতে 3 গুণ বেশি বাংলাদেশি ব্রিটেন ছাড়ছেন নিজের ইচ্ছায়। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তানফির হাসান। ব্রিটেনের চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য ভাগ্য বিড়ম্বিত অভিবাসীর স্বপ্ন। ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন পাড়ি জমালো কঠোর অভিবাসন নীতিমালা সহ নানা পরিস্থিতির শিকার হয়ে তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান দিন দিন যেন বেড়েই চলছে। এখানে আসলে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্বপ্নের শহর লন্ডনে আসা তো হয়ে গেছে, বাট এই স্বপ্ন শহর লন্ডনের আসার যে প্রত্যাশা এবং প্রাপ্তি তার মধ্যে প্রচুর বড় ব্যবধান রয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2015 সালে ব্রিটেন থেকে স্বেচ্ছায় 26,900 অভিবাসী চলে গেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষদশে। যে পরিমাণ বাংলাদেশিকে আইন ভঙ্গের কারণে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে তার চাইতে 3 গুণ বাংলাদেশি চলে গেছেন স্বেচ্ছায়। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন, যাদের অধিকাংশই ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থী বলে জানালেন হাইকমিশনের এই কর্মকর্তা। করে প্রতি মাসে 50 থেকে 60 জন ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে। 2008, 9 এবং পরবর্তীতে এসেছে। তারা ফর সাম রিজন এখানে কলেজ ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এক্সটেন্ড হয় নাই, তারাই আমাদের কাছে আসতেছে যে they are willing to go back to বাংলাদেশ। সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিমালার জালে জড়িয়ে কোনো উপায় না পেয়ে ব্রিটেন ত্যাগের হার দিন দিন বাড়ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বাসায় অবস্থান করতে পারছেন না, তারা কোনো কাজ করতে পারছেন না, এমনকি তাদের ড্রাইভিং লাইসেন্স তারা হোল্ড করতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হচ্ছে। তাহলে বেঁচে থাকার যে মৌলিক যে উপকরণগুলো, সেই উপকরণগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই কারণেই কিন্তু তারা দলে দলে বের হয়ে যেতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় স্বল্প সময়ের মধ্যে নাগরিকত্ব লাভের আশায় ব্রিটেনের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের ধর্মের নামে বর্ণবাদী হামলা নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন কুইন্সবোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কার্জ। পবিত্র রমজান উপলক্ষে কুইন্সবোরো হলে সরকারি উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বুধবার ডেমোক্রেট দলীয় মেলিন্ডা কার্জ এই আহ্বান জানান। প্রবাসে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রতিও গুরুত্ব আরোপ করেন মেলিন্ডা। ইফতার মাহফিলে দোয়া মোনাজাতের পাশাপাশি ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা দুরূদ শরীফ আরবি ও ইংরেজিতে পাঠ করে। এর আগে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গেয়ে শোনায়। ধর্ম, বর্ণ বা জাতিসত্তার কারণে আমরা আলাদা হতে পারি, কিন্তু আমাদের মূল্যবোধ, আদর্শের জায়গা একই রকম। আমরা শান্তিপ্রিয়। আপনারাও নিজ নিজ কমিউনিটির যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা এক হলেই সন্ত্রাস ঠেকানো সম্ভব।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা খাতের উন্নয়নে কম সুদে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে দেশের ফেরার পথে নিউ ইয়র্কে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। কুইন্সের উড হেভেনে গোপালগঞ্জ বিয়ানীবাজারবাসীর দেয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক থেকে মাত্র 1.6% সুদে ঋণ নেওয়ার বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হয়েছে। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি দেশে আবাদি জমি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাল আহমেদ, শেখ আতিকুল ইসলাম সহ অনেকে। ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ বা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এগুলো বড় বড় প্রতিষ্ঠানে ঋণ দিলে সুবিধাটা এই যে আমরা যদি বাংলাদেশের ব্যাংক থেকে ঋণ নেই 15-16% ঋণ দিতে হবে এই ধরনের ডেভেলপমেন্ট কাজে, বা অ্যাটলিস্ট 10-12%। ওইখানে আমরা 0.656% পাই। এটা একটা বিরাট সাইজ। আমাদের যে শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে যা আমরা গভর্নমেন্ট যে টাকা দেয় এই টাকা দিয়ে আমরা আগাইতেই পারি না। প্রবাসী বাঙালিদের দেশীয় খাবারের স্বাদ দিতে কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেড চিলি আনন্দ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার কাতারের সানাইয়া এশিয়ান সিটিতে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মুস্তফা ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জসিমউদ্দিন। কাতার ও বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী করে তুলতে প্রবাসীদের সাফল্য গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনন্দ রেস্টুরেন্টের 3 স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সিকান্দার উদ্দিন শাহ ও আবু মোহসেন মনির সহ কাতার প্রবাসী বাংলাদেশিরা। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য বিশিষ্ট আলেম ওলামা, বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারী ও এতিমদের সাথে ইফতার করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমগণ ছাড়াও সমাজের এতিম, শিশু ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও বঙ্গভবনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করল বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বৈঠকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ হুঁশিয়ারি দিয়েছেন, কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রমজান শুরুর আগেই পণ্যের মজুদ, সরবরাহ ও দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী। বরাবরই বলা হয়েছে সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে। তবুও রোজার আগেই 2-1টি পণ্যের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বেগ বাণিজ্য মন্ত্রীর। বিশেষ করে ডিওলেটা নিয়ে চিনি আটকে রেখে যে ব্যবসায়ীরা দাম বাড়ানোর পায়তারা করছেন তাদের সতর্ক করে দেন মন্ত্রী। এছাড়া পাইকারি চেয়ে খুচরা পর্যায়ে দাম বেশি বাড়ার বিষয়ে ট্যারিফ কমিশনকে বসার নির্দেশ দেন তিনি। দেশীয় চিনিকে রক্ষা করার জন্য আমরা এটা ট্যারিফ বাড়িয়ে দিয়েছিলাম। এখানে 18 টাকা মূল্য আমরা বৃদ্ধি করেছিলাম নিজেরাই। কাজে সেই হিসেবে চিনির মূল্য 60 টাকার নিচে থাকার কথা। ডিও লেটারটা নেয় ব্যবসায়ী, নিয়ে মালটা তুলে মাঝখানে যারা এটার পাইকার তারা মালটা তুলে নেয়। নেওয়ার পরে এটা অনেক ক্ষেত্রে বাজারে ছাড়ে না, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। দাম যদি কেউ বাড়াবার চেষ্টা করে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব না। এবং এই ব্যাপারে যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। বৈঠকে সিটি, মেঘনা, এস আলম গ্রুপের মতো প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য আমদানিকারক ও প্রস্তুতকারকদের পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যবসায়ীরা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। আমরা এখানে কমিটমেন্ট করে গেছি, এই কমিটমেন্টটা রক্ষা করে রমজান মাসটা পার করতে পারি। এটা হলে আমি অন্তপক্ষে আমার কলিগরা হ্যাপি। এখন 24 ঘন্টা আমরা ডেলিভারি করতেছি। 3000 টন চিনি আমার মিলের থেকে যাচ্ছে, মোস্তফা কামালের মিল থেকে যাচ্ছে 1.5 থেকে 2000 টন। 5000 টন চিনি আপনার 2টা মিলের থেকে যাচ্ছে। রিকোয়ারমেন্টই হলো 5000 টন, কিন্তু আমরা আপনার এখানে 7 থেকে 8000 টন চিনি যাচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে বাজেটে প্যাকেজ ভ্যাট বহাল রাখা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আপনাদের প্যাকেজ ভ্যাট নিয়ে হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ইফতার ও খাদ্যপণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁয়ে নোংরা পরিবেশে ইফতার তৈরির অভিযোগে এবং বাসি খাবার ফ্রিজিং সহ অননুমোদিত পণ্য রাখায় দায়ে অর্থদণ্ড করা হয় একটি রেস্টুরেন্টকে। ভোক্তারা বলেন, বিক্রেতাদের শুধু লাভ না দেখে ক্রেতাদের স্বার্থ দেখা উচিত। রমজানে মশলাদার ইফতার বাজার থেকে হরহামেশাই কেনা হয়। স্বাদ বা গন্ধে যতটা মুখরোচকই হোক না কেন, সুস্বাদু বেগুনি, কাবাব, ছোলা, চিকেন রোল, নান বা গ্রিল তৈরির প্রক্রিয়া থাকে আড়ালেই। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বিভিন্ন রেস্টুরেন্টে পরিচালিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এই চিত্র। ফ্রিজিং করা ফাঙ্গাস পড়া উপাদান অথবা বাসি খাবারই কোনো মতে প্রক্রিয়াজাতকরণ করেই পরিবেশন করা হয় ক্রেতাদের সামনে। ক্রেতার যে ক্ষতি করিয়া যে ব্যবসা করবে সেটা কেউ মানে নিবে না। বিক্রেতা সেও এক জায়গায় যে ক্রেতা হয়, যেই জায়গা থেকে এটার উৎপাদন আপনারা সেই জায়গায় যদি আঘাত করেন তাহলে আমরা ভোক্তারা বেঁচে যাব। ম্যাক্সিমাম দোকানে সেল করা হয় এগুলি, যদি এটা পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেটার। অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার রাখা, বিএসটিআই এর অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য রাখা, মূল্য তালিকায় গড়মিল, ওজনে কম দেওয়া সহ নানা অভিযোগে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টকে অর্থদণ্ড দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুবই নোংরা অবস্থা ছিল এবং বাসি খাবার ছিল, বেগুনিতে ছিল পোকা, তো এটার উপর বিশেষ করে আমরা একটা জরিমানা করেছি। তেলটা সবসময় দেখে, আর যাতে আমরা যেটা কাবার দেওয়া থাকে খাবারের উপরে ঢাকনা থাকে, পেপার দেওয়া থাকে অনেক সময়, কিন্তু পেপারটা তো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর না। তিনি জানান, রমজান মাস জুড়েই ভোক্তাদের অধিকার সংরক্ষণে চালানো হবে এই অভিযান। ফিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবছর দেশের কোথাও মৌসুমী ফলে ক্ষতিকর কেমিক্যাল বা ফরমালিন পাওয়া যায়নি। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট IFST এর এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভোক্তারা বলছেন, সব বাজার মনিটরিং করেই দিতে হবে চূড়ান্ত রিপোর্ট। কেমিক্যাল থাকার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য যেন তাদের বিভ্রান্ত না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে ফলমূল থেকে ক্ষতিকর রাসায়নিক মুক্ত রাখতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। খাদ্যদ্রব্যে বিষক্রিয়া শনাক্তকরণে 2007 সাল থেকে কাজ করে আসছে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট। 2015 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির গত 8 বছরের প্রতিবেদনে দেখা গেছে, মৌসুমী ফল ছাড়াও সারা বছরই ফল সংরক্ষণ ও পাকানোর জন্য ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হতো। এতে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল মানুষ। এই অবস্থায় সবাইকে অবাক করে দিয়েছে IFSTর প্রতিবেদন। আম, লিচু, তারপরে তরমুজ, এগুলো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কোনো ফরমালিন বুঝতে পাইনি। তো তাতে মনে হয় যে এবার কোনো ফলমূলে ফরমালিন নাই। বিগত বছরগুলোতে ফলে অতিমাত্রায় ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল মেশানোর বিষয়টি স্মরণ করে এই প্রতিবেদন নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। অনেক সময় আমরা দেখি বাজারে কিছু লোক আসে, তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। আমরা সাধারণ ক্রেতা যারা, আমরা অন্ধবিশ্বাসে আমরা ক্রয় করি, অন্ধবিশ্বাসে আমরা খাই। কতটা 100% সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা তো পেপার পত্রিকা অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরো সত্য না, আংশিক সত্য। এমন মনিটরিং নেই আমাদের ভিতরে যাতে স্বাস্থ্যসম্মত হয়, এমন নেই। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বলছে, প্রাকৃতিকভাবেও পরীক্ষা করা যায় ফরমালিন ও কেমিক্যাল। কেমিক্যাল পাকালে তার ভিতরে এক ভেরি শাইনি স্কিনটা হয়, আর ন্যাচারালি পাকালে খসখসে ভাব থাকবে। কেমিক্যাল পাকালে সুগন্ধ ভাব থাকে না। আমের যেটা জুসি ভাব, রসালো ভাব থাকে, মিষ্টি হয়, কিন্তু কেমিক্যাল পাকালে ওই ভাব পাওয়া যাবে না। শুধু প্রতিবেদনের উপর নির্ভর না করে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগটা যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং এখানে থাকে, যে ল্যাবরেটরিগুলো গভর্নমেন্ট অ্যাসাইন করে দেয় সেই ল্যাবরেটরিগুলোতে যেন এগুলির প্রায় স্যাম্পলগুলি অ্যানালাইসিস হয়। যে কেউ চাইলে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে ফল বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য পরীক্ষা করিয়ে নিতে পারেন বলে জানায় প্রতিষ্ঠানটি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের ফলে দেশের সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পবিত্র রমজান মাস নির্বিঘ্নে পালন করতে নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জঙ্গি দমনে আমাদের পুলিশের, নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা তৎপরতা সবসময় চলছে, অব্যাহত চলছে বলেই আমরা শত ধরনের ষড়যন্ত্র পরেও
আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যখন যেখানে যেভাবে দরকার সেভাবেই তারা কাজ করবে। এটা বিশেষ অভিযান বলেন, মানে হালকা অভিযান বলেন, যেখানে যেভাবে আমাদের প্রয়োজন হয় সেভাবেই কাজ করছে। রোজার মাস যেন শান্তিতে চলতে পারে সেই জন্য আমরা বিশেষ নজরদারি মানে আমাদের চলছে, সেটা থাকবে। প্রবাসী সময় আরো থাকছে। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফনের আনুষ্ঠানিকতা শুরু। কিংবদন্তিকে শেষ বিদায় জানাতে আসতে শুরু করেছেন অতিথিরা। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় আগামী 4 আগস্টের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশে প্রতিবেদন দাখিল করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তবে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় আবেদন করা হয়। এই বিষয়ে শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পুলিশকে পরবর্তী প্রতিবেদন দাখিলের এদিন ধার্য করেন। একই সঙ্গে আগামী 7 আগস্ট পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত 13 মে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়। এর 5 দিন পর এ ঘটনায় সেলিম ওসমান সহ জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। যে জিডিটা করেছে সেই জিডির মন্তব্যে অলরেডি বলেছেন তদন্তকারী কর্মকর্তা এটা অধর্তব্য একটি অপরাধ। অধর্তব্য অপরাধে যেহেতু কোর্টের পারমিশন নিতে হবে, কোর্টের পারমিশন নিয়েই তারা এটা প্রসিড করতেছেন। এই তদন্ত আশা করতেছি উইদিন 30 ডেজ সেটা অলরেডি কমপ্লিট হবে। কমপ্লিট হলে পরবর্তীতে সেই কোর্টের আদেশ মোতাবেক অবশ্যই পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমরা 60 দিনের সময় চেয়েছিলাম। পুলিশের মাধ্যমে তদন্ত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 জাতীয় সংসদে সংশোধিত আকারে পাশ হয়েছে। বৃহস্পতিবার সকালে 10ম জাতীয় সংসদের 11তম অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরীর প্রস্তাবনার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিলটি কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতভাবে তা পাশ হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিলটি দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কর্তৃক স্থিরীকৃত আকারে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশের বাইরের খবর। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের লুইসভিলের ফ্রিডম হলে জড়ো হতে শুরু করেছেন শুভাকাঙ্ক্ষী বন্ধু স্বজন। সেখানে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তার জানাজায় প্রায় 15,000 মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার মোহাম্মদ আলীর শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন অন্যান্য ধর্মাবলম্বীরা। মোহাম্মদ আলীকে শেষ শ্রদ্ধা জানাতে আসার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়নের ইচ্ছা অনুযায়ী মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের দাফন অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ রাখা হয়েছে। এটি সবার জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছিলেন মোহাম্মদ আলী নিজেই। জানাজা পরিচালনার জন্য মনোনীত ইসলামিক চিন্তাবিদ জায়েদ শাকির জানান, মোহাম্মদ আলীর জানাজাটি হবে আমেরিকার ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার আয়োজন। গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। এক সপ্তাহের মধ্যে আর মাঠে নামতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএল থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বিসিবি চিকিৎসকের কাছে ফিটনেস পরামর্শ নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা এই টাইগার পেসার এখন বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে আছেন। মুস্তাফিজের অলরেডি সবাই বললেন যে হ্যামস্ট্রিং এর একটা ছোট মাইনর টাইটনেস আছে, ওইটার জন্য একটু লো রিহ্যাব করতে হবে। আমরা চিন্তা করতেছি যে আমরা উইকলি বেসিসে অ্যাসেস করব এবং দেখব কিরকম প্রোগ্রেস হচ্ছে, ওইটার উপর বেস করে আমরা সবকিছু ডিসাইড করব। অ্যাটলিস্ট এই ফার্স্ট উইকের মধ্যে আমরা এরকম দেখতেছি, তারপরে যদি প্রোগ্রেস করে ওইটার উপর বেস করে আমরা দেখব।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপ ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ইউরো 2016। প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ নানা প্রতিবন্ধকতার মধ্যেই শুরু হচ্ছে 15তম আসর। ইউরোকে সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ফ্রান্স। এবার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ইউরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এই কারণে ব্যবসা বাণিজ্য ভালো হবার আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে ইউরো প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফর রহমান বাবু। রাত পোহালে ফ্রান্সের এই স্টেড দ্য ফ্রান্স মাঠে শুরু হবে ইউরো কাপের আসর। আর এই ইউরো কাপকে ঘিরে ফ্রান্সের প্যারিস এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। স্থানে স্থানে ইউরো কাপের ব্যানার এবং ফেস্টুন সম্বলিত জিনিসগুলো দিয়ে ছেয়ে আছে পুরো প্যারিস নগরী। এবং এই ইউরো কাপকে ঘিরে এখন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সব জায়গায় আগের থেকে অনেক ব্যাপক পরিমাণে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গেল কয়েকদিন আগে ফরাসি একজন নাগরিককে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা তিনি করতে পারেন এমন একটি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই কিন্তু এখানকার প্রশাসন আরো শক্ত অবস্থানে গিয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার তারা করেছেন। যে কোনো উপায়ে এই ইউরো কাপ যেন সফলভাবে সমাপ্ত করা যায় সেই লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তাদের মধ্যেও ইউরো কাপকে নিয়ে আমরা একটি আলাদা চাঞ্চল্য বা আলাদা একটি বিষয় লক্ষ্য করেছি। যদিও এখানকার মূলধারার সাথে ফুটবল নিয়ে আমাদের তরুণ সমাজের খুব সম্পৃক্ততা নেই। এখানে ক্রিকেট যারা খেলেন, ক্রিকেটের দুইটি ক্লাব রয়েছে, তারা মোটামুটি মূলধারার যে প্রতিযোগিতাগুলো হয় সেখানেই তারা অংশগ্রহণ করে থাকেন। তো আমরা এখন এই ইউরো কাপের বিষয় সম্পর্কে কথা বলবো ফ্রান্স প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু তাহিরের সাথে। এবার যে ইউরো কাপ হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশি এরিয়াতেই, বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশিদের বসবাস। বাংলাদেশিরা এই ইউরো কাপকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বেশ সমৃদ্ধির পথে, সবার মধ্যে একটা উৎসাহ বিরাজ করছে। গেল সপ্তাহের বন্যা এবং ধর্মঘট যখন এখানকার অর্থনীতিকে কিছুটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, ইউরো কাপের এই আসর সেই বিপর্যস্ত অবস্থাকে কাটিয়ে উঠে আবারও ব্যবসা বাণিজ্যের চাঙ্গা বা শুরু হবে এমনটাই মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। ফ্রান্সের প্যারিসের স্টেড দ্য ফ্রান্স মাঠ থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনাটি দেখেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ। সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। টিকে থাকতে ক্ষমতাসীনরাই গুম খুনের পথ বেছে নিয়েছে বললেন বেগম খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি অভিযোগ প্রমাণের তথ্য পাওয়ার দাবি। রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রী। সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এবং কঠোর অভিবাসন নীতিমালার ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর প্রবণতা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক, রবিউল সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *7 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।